ভূত ও ভৌতিকের আরেকটি নতুন পর্ব নিয়ে আজ শনিবার রাত ঠিক 11টা আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে। যদিও এটি 8টায় প্রকাশিত হওয়ার কথা, কিন্তু নানা কারণের জন্য আজকে আমার একটু দেরি হলো। যাই হোক, সবাইকে শোনার জন্য অনুরোধ রইল। পর্বটি শুনে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে এই পর্বটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই এটিকে শেয়ার করবেন, যাতে আপনাদের মতো আরও অনেকের কাছে এটা পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার শুনছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশের বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না কিন্তু, যাতে আমার প্রত্যেকটা ভিডিও, শর্টস এবং পডকাস্টের নোটিফিকেশন আপনারা ভীষণ তাড়াতাড়ি পান। আর আপনাদের কাছে আর একটা অনুরোধ আছে, যারা শুনতে শুরু করবেন তারা অবশ্যই একটা শোনার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। আর আপনারা যারা ভূত লাভার, হরর লাভার, তাদেরকে বলবো আপনাদের জীবনে যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে যে কখনো ভৌতিক কিছু অনুভব করেছেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আমার সাথে যদি এটা শেয়ার করতে চান তাহলে শেয়ারও করতে পারেন। আমি তার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, আপনারা সেখানে শেয়ার করবেন এবং সেই গল্পটি আপনাদের আমি আবার পডকাস্টে এসে শোনাবো। তো ভালো লাগবে না সেটা, বা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু চাই। চলুন গল্পে যাওয়া যাক। আজকের গল্পটির নাম অন্ধকারে সে, যার কণ্ঠে ও কলমে আমি শ্বেতা সিনহা। শুরু করছি আজকের পর্বটি। শহরাঞ্চলে লোকজনের ভিড়ে আর আলোর জাঁকজমকে হারিয়ে যাওয়া তিয়াশা একটু ফাঁকা, নিস্তব্ধ, নিরিবিলি জায়গার খোঁজ করছিল। আর তখনই তার মনে পড়ে গেল তাদের পুরনো গ্রামের বাড়ির কথা। মনে পড়তেই সে তার কাকা কমলের সাথে আলোচনা করলো যে গ্রামের বাড়ির তাদের এখনকার কি অবস্থা। কমল জানালো যে গ্রামের বাড়িটি প্রায় পতিত হয়েই পড়ে আছে, সেখানে সেইভাবে কেউ থাকে না। তবে হ্যাঁ, সে তার একটা দিকে যেখানে তাদের রাধা মাধবের মন্দিরটি আছে সেখানে একজন কেয়ারটেকারকে রাখা হয়েছে, যে ওই বাড়িটির দেখাশোনা করেন। এবং বাড়িটির 3টে ঘর এবং দোতলাটি ভালো হলেও বাকি সব কিছুই ভগ্নপ্রায়। সেটা শুনে তিয়াশা বলল, তাহলে সেখানে গিয়ে বসবাস করা যায় বলো? তার কাকা জানায় যে হ্যাঁ, তিয়াশার বাবা মা বহুদিন আগে একটি অ্যাক্সিডেন্টে মারা যান। তখন থেকে কাকা কমলের কাছেই তিয়াশা মানুষ। আজ তিয়াশা চাকরি করে এবং সে তার কাকাকে নিজের কাছেই রেখেছেন তার বাবার মতো। তাদের মন এবার গ্রামের দিকে হলো। কমলকে জানালো খবর নেওয়ার জন্য তাদের গ্রামের বাড়ির, এবং তারা যাবে সে কথাও জানিয়ে দেওয়ার জন্য। খুব একটা রাজি কিন্তু কমল ছিল না শুরু থেকেই, কিন্তু তিয়াশার জোরাজুরিতে এক প্রকার তাকে রাজি হতেই হলো। তিয়াশা, তার 2 বন্ধু আর কমল, এই 4 জন মিলে একটি গাড়িতে করে চলল তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তাদের গ্রামের নাম পলাশবাড়ি। পুরুলিয়ার খুবই 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 ভেতরে তাদের গ্রাম, এবং সেই গ্রামে রাস্তায় এখনো বৈদ্যুতিক আলো অবধি পৌঁছয়নি। গ্রামের ঘরগুলিও জনা কয়েক মিলে বসবাস। আর সেখানে তিয়াশারা যখন পৌঁছলো তখন প্রায় দুপুর গড়িয়ে গেছে। আগে যিনি তাদের বাড়ির দেখাশোনা করতেন তিনি বহুকাল আগেই গত হয়েছেন, এবং তার ছেলে এখন তাদের বাড়ির দেখাশোনা করে। যেহেতু রাধা মাধবের মন্দির প্রতিষ্ঠিত, সেহেতু বিগ্রহ তাকে তো নিত্য সেবা করতেই হবে। তাই জন্য লোকটি সর্বক্ষণ তাদের বাড়িরই একটা দিকে রাধা গোবিন্দ মন্দিরের পাশেই থাকেন। যাই হোক, বাড়িতে গিয়ে উঠল তিয়াশারা। তিয়াশা তার জীবনের মাত্র 2 বছরই এখানে কাটিয়েছে। তারপরই তার বাবা কাকা সবাই মিলে কলকাতা চলে যান, যার জন্য তিয়াশার বিশেষ কিছুই মনে নেই বাড়ির। অন্ধকারে বিশেষ কিছু তো দেখা গেল না, কিন্তু হ্যাঁ, যেটুকু জায়গা রাধা মাধব মন্দির সংলগ্ন সেটুকু জায়গায় সবটাই তার কাকা ও তিয়াশা ও তার বন্ধুদের ঘুরে ঘুরে দেখালেন, এবং দেখিয়ে তারা ঘরে চলে গেলেন। তখন তাদের সেই মন্দির দেখাশোনার লোক এসে জানিয়ে গেল যে রাতের খাবারটি সে বাড়ি থেকে এনে দিয়ে যাবে, কারণ এখানে তো সেইভাবে কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি, সেই জন্য। যাই হোক, সন্ধেবেলা টিমটিমে একটা হ্যারিকেনের লাইট
তারা জ্বালিয়ে দিয়ে গেল। সেই আলোয় তাদের বেশ ভালো লাগলো। বড় বড় জানলার গায়ে তিয়াশা ঠেসান দিয়ে বসে দূর আকাশ অবধি দেখতে পাচ্ছিল। তার মনটা যেন বেশ শান্ত হয়ে গেল। শহরের ভিড়, হই হল্লা এগুলো থেকে যেন তার মনটা একটু ছুটি চাইছিল। যাই হোক, এইভাবে সন্ধেবেলাটা তো মোটামুটি কাটলো। রাত হতেই তারা খাবারও দিয়ে গেল এবং জানিয়ে গেল যে খাওয়া দাওয়ার পর তারা যেন খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, কারণ এখানে সেরকমভাবে আলো না থাকায় চারিদিকটা বড্ড অন্ধকার এবং সাপখোপের উপদ্রব আছে বটে। কাকা শুনে নিশ্চিন্ত করলে যে তিনি আছেন, কোনো অসুবিধা হবে না। যাই হোক, সে চলে যাওয়ার পর তারা বিছানাপত্র পেতে যে যেখানে পারলো শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরও বাকিরা ঘুমিয়ে পড়লেও তিয়াশার চোখে কিন্তু ঘুম আসছিল না। তিয়াশা যেন শুধু নানান রকম কল্পনা করে চলছিল বাড়িটাকে ঘিরে। সে চিন্তা করছিল তার মা বাবার কথা। মা বাবার জন্য মনটা তার আজকে বড্ড হুহু করছিল। যদি তারা থাকতেন তাহলে আজকে বুঝি বড্ড আনন্দ পেতেন। তিয়াশা তার বাড়িতে এসছে, নিজের বাড়ি। কলকাতা শহরে যতই যাই থাক না কেন, তবুও এটা তার দাদুর ভিটে, তার পৈতৃক সম্পত্তি। নানান রকম কিছু চিন্তা করতে করতে তিয়াশা দরজা খুলে বাইরে বেরোলো। খোলা উঠোনের দিকে তাকালো। চাঁদের আলোয় উঠোনটা একেবারে চকচক করছে চারিদিক, কোথাও যেন অন্ধকারের লেশ মাত্র নেই। সে এগিয়ে গেল তাদের রাধা মাধব মন্দিরের দিকে। উঠোনের অন্য পাশেই রাধা মাধব বিরাজমান। সেখানে 2-3টি বাতি জ্বলছে, হ্যারিকেনের আলো। সেগুলিকে যাওয়ার আগে লোকটি জ্বালিয়ে দিয়ে যায়। সেগুলি জ্বলছে, কোষ্টি পাথরের আলোয় ঝলমল ঝলমল করছে। তিয়াশা মন্দিরের সিঁড়িতে গিয়ে একটু বসলো এবং বসে যখনই সে তাদের মূল দরজার দিকে তাকালো, অন্ধকারে সে যেন কিছু একটা চোখ জ্বলতে দেখলো এবং মনে হলো যেন হঠাৎ করে একটা হাওয়া দিতে শুরু করেছে। তিয়াশা বুঝে উঠতে পারলো না যে হঠাৎ করে হাওয়া শুরু হলো কি করে। তারপরে সে একটু উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল। দেখলো সে কিছু একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছে, যেটা কিনা মূল দরজার সামনে তিয়াশার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। প্রথমে তিয়াশা অনুমান করেছিল কোনো জন্তু জানোয়ার হবে, তারপরে সে দেখলো না, এটা কোনো জন্তু জানোয়ার অবয়ব নয়, এটা অন্য কিছু, যেটা তিয়াশার দিকে আশ্চর্যভাবে দেখছে। তিয়াশা এগিয়ে গেল এবং সে জোরে বলল, কে ওখানে? অন্ধকারে কে ওখানে? উল্টো দিক থেকে কোনো প্রত্যুত্তর না আসায় তিয়াশা ওদিকে এগিয়ে গেল। তিয়াশা এবারে যত এগোতে থাকলো, চোখ দুটি যেন তত সরে যেতে থাকলো। অন্ধকারে তিয়াশার মনে হচ্ছিল একটি অবয়ব ওখানে আছে, যে কিনা তিয়াশার দিকে তাকিয়ে আছে, তার চোখটি জ্বলছে। কিন্তু তিয়াশার তখন মাথায় এটা এলো, একটা মানুষের চোখ তো এইভাবে জ্বলার কথা নয়, তাহলে ওখানে ওটা কি? তিয়াশা এগিয়ে গেল। এগিয়ে যখন মূল দরজার সামনে গিয়ে তিয়াশা উকি দিল, তখন দেখলো কোথাও আর কিছু নেই, হাওয়াও প্রায় স্তব্ধ। তিয়াশার মনে একটা অজানা আশঙ্কা হলো। তিয়াশা বুঝতে পারলো কোথাও কিছু একটা ঘটছে, তাই সে সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা তার ঘরের দিকে এগিয়ে এলো। এগিয়ে এসে সে যখন তার দরজাটা খুলে ভেতরে ঢুকবে, পেছন ফিরে সে দেখে অন্ধকারে সেই আবার চকচক করা দুটো চোখ তিয়াশার দিকে চেয়ে আছে। তিয়াশা এবারে ভয় পেল। সে ভয় পেয়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। তার কাকা হঠাৎ উঠে বসেছেন। তিনি তিয়াশাকে ঘর থেকে বেরোতে দেখেছেন, কিন্তু ঘরে ঢুকার পর তিয়াশার এইরকম অবস্থা দেখে তার কাকা জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলে? আমি তো ভাবলাম যে তুমি হয়তো বাড়ির বাইরে ওয়াশরুমে গেছো। তিয়াশা জানালো, না, সে মন্দিরে ঠাকুরের কাছে গিয়েছিল। অন্ধকারে কি সুন্দর লাগছে বাইরেটা, সে জানালো। কিন্তু তিয়াশা যা দেখেছিল সেটা তার কাকাকে কিন্তু জানতে অবধি দিল না। ঘরে ঢোকার পর তিয়াশা জানলা দিয়ে গিয়ে একবার উকি দিল, কিন্তু মূল দরজায় তখন আর তিয়াশা কাউকেই দেখতে পেল না। যাই হোক, তিয়াশা শুয়ে পড়ল। একটা ভয় তিয়াশার কাজ করছিল
কিন্তু কখন যে ক্লান্ত শরীরে ঘুম নেমে এসেছে সে নিজেও বুঝতে পারল না। সকাল হতেই তিয়াশা বেরিয়ে চারিদিকটা দেখল, কোথাও কিছু অন্যরকম তিয়াশার লাগলো না। তিয়াশা যখন মন্দিরের পুরোহিত এলেন তার কাছ থেকে গল্প শোনার জন্য খুব আবদার করলো এবং পুরোহিত তাকে নিয়ে বসে গল্প শোনাতে বসলেন। বিভিন্ন রকম গল্প শোনানোর পর পুরোহিত একটি মেয়ের কথা বললেন, যে মেয়েটি এখানে মন্দিরে পুরোহিত মশাইয়ের সাথেই কাজ করত এবং সে তার জীবনে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার জন্য সামনের ওই পুকুরে ডুবে আত্মহত্যা করেছে। এটা শোনার পর তিয়াশা কেমন যেন অবাক হয়ে গেল। সে তখন জানালো যে কাল রাতে সে কাউকে মূল দরজায় দেখেছে এবং তার চোখগুলো যেন অন্ধকারে চকচক করছে, যেন মনে হচ্ছে লাল দুটো বাতি, যেন মনে হচ্ছে কোনো জন্তুর চোখ অন্ধকারে যেরকম জ্বলে সেই রকম। কিন্তু তিয়াশা এটাও জানালো যে সে বুঝতে পেরেছে সেটা কোনো জন্তু নয়, সেটা কোনো মানব মূর্তি, কোনো মানুষের অবয়ব। এটা শোনার পর পুরোহিত মশাই খুবই অবাক হলেন এবং সে বললেন যে আজকে রাত্রে কিন্তু তুমি আর বেরিও না, যে দুটো দিন আছো রাত্রিবেলা যদি তুমি বাইরে যাও তাহলে কাউকে সাথে করে নিয়ে যেও, একা একা আর বেরিও না, আর মূল দরজার দিকে তো যেওই না। এবং পুরোহিত মশাই এটাও কাকাকে জানালেন যে সে আজকে রাত্রি এই দুটো রাত, যে দুটো রাত তারা থাকবে সেও এখানেই থাকবেন। যাই হোক, সারাদিন কেটে গেল, সারা সন্ধে কেটে গেল, আবার নেমে আসলো রাত। পুরোহিত মশাই ঠাকুরের মন্দিরের দালানেই বিছানা পেতে ওখানেই শুয়ে পড়লেন আর তিয়াশারা ঘরে। কিন্তু তিয়াশার মন আর ঘরে টিকছে না, তার মন যেন বাইরের দিকে, কেউ যেন তাকে ক্রমশ বাইরের দিকে আকর্ষণ করছে। না, এইভাবে ঘরে থাকা যাবে না। তিয়াশা আবার বেরিয়ে পড়ল বাইরে। পুরোহিত মশাই অকাতরে ঘুমোচ্ছেন দেখে তিয়াশা ফিরতে যাবে, এমন সময় সেই চোখ আবার মূল ফটকের সামনে। এইবারে যেন তিয়াশা অন্ধকারে দেখলো সে চোখ তার দিকে এগিয়ে আসছে। তিয়াশার এবার ভয় হলো, সে পিছোচ্ছে আর ওই অবয়ব ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। সে যেন কিছু বলতে চায়। তিয়াশা একটু অন্যরকম সংকেত পেল। তিয়াশা গিয়ে সোজা পুরোহিত মশাইকে জোরে জোরে ধাক্কা মেরে ডাকলো, উঠুন, উঠে বসুন, উঠে বসুন শিগগির, দেখুন সে আবার এসেছে। পুরোহিত মশাই থতমত খেয়ে উঠে বসলো। উঠে বসে তাকিয়ে বলল, কোথায় কে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তিয়াশা বলল, ওই তো, আপনি দেখতে পাচ্ছেন না, ক্রমশ আমাদের দিকে এগিয়ে আসছে। পুরোহিত মশাই নিজে অত্যন্ত একটা ভয় এবং আশঙ্কায় দৌড়ে ছুটে মন্দিরের ভেতর গর্ভগৃহে চলে গেলেন। তিয়াশা যে একা তার কথা একবারও উনি চিন্তা করলেন না। এরপর তিয়াশা ভয়তে পেছন ফিরে দেখে কোথাও আর কেউ নেই, সেই চোখ দুটোও কোথাও নেই। তিয়াশা এক ছুটে ঘরে চলে গেল। ঘরে গিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকতে থাকতে আবার গভীর ঘুমে সে আচ্ছন্ন হলো এবং সে স্বপ্নে যা দেখল সেটা কি বাস্তবে সত্যি সে ভেবেই পেল না। সে দেখল একটি ছোট্ট মেয়ে যে পুরোহিত মশাইয়ের সাথে মন্দিরে কাজকর্ম করছে এবং মেয়েটি খুবই ছোট, আর পুরোহিত মশাইও তখন বেশ ইয়াং। সে দেখল মেয়েটির সাথে পুরোহিত মশাই খুবই খারাপ দুর্ব্যবহার করছেন এবং এটি করতে করতে সেই পুরোহিত মশাই মেয়েটির সাথে এক নোংরা খেলা খেললেন এবং সেই খেলাটি খেলার পর সেই মেয়েটি গ্রামে লজ্জায় আর মুখ দেখাতে পারল না এবং সে গিয়ে পুকুরে আত্মহত্যা করেছিল। এটা দেখার পর তিয়াশার ঘুম ভেঙে গেল। উঠে বসে সে দত্তর দত্তর করে ঘামতে লাগলো। তিয়াশা ভাবছে সে যা দেখলো, তার চোখের সামনে যা ঘটলো, এটা কি সত্যি স্বপ্ন নাকি অন্য কিছু? তিয়াশা বুঝে উঠতেই পারছিল না। এরপর তাকে এই অবস্থায় দেখে তার কাকা জিজ্ঞাসা করলো, কী হয়েছে, সেরকম ঘামছে কেন? প্রত্যুত্তরে তিয়াশা এবার তার কাকাকে সমস্ত ঘটনা খুলে জানালো। কাকা শুনে তো অবাক। কাকা তিয়াশাকে আশ্বস্ত করলেন যে পরের দিন সেই ব্যাপারে খোঁজ খবর নেবেন।
তিয়াশাদের যাওয়া পিছিয়ে গেল। কাকা খোঁজ খবর নেওয়ার জন্য চারিদিকে তার লোক লাগালেন এবং আশেপাশের সব জায়গা থেকে সত্যিটা উঠেই এলো। জানা গেল তিয়াশা স্বপ্নে যেটা দেখেছে তার একটা বর্ণ কোথাও মিথ্যে নয়, সবটাই সত্যি। ওই পুরোহিত মশাই বাস্তবে একজন পাষণ্ড, একজন নরপিশাচ। এবং এই সব জানার পর পুরোহিত মশাইকে শাস্তি দিলেন তার কাকা এবং মন্দির থেকে চিরকালের জন্য তাকে বহিষ্কার করা হলো। শুধু তাই নয়, গ্রাম থেকেও তাকে বহিষ্কার করা হলো। তিয়াশা খুব কাঁদছিল। তার কাকা বললেন যে তার আত্মার এবার শান্তি হবে, দেখিস। এতদিন সে হয়তো এই জন্যেই অপেক্ষা করেছিল, তোকে সে কিছু বলার চেষ্টা করছিল। তার আত্মা এবার সত্যিই শান্তি পাবে। আর সেই দিন রাত্রে তিয়াশা অনেক রাত অবধি মন্দিরে বসেছিল, মূল দরজার দিকে তাকিয়ে। তিয়াশা চেয়েছিল তাকে একবার দেখতে, আর একবার দেখতে। তার সামনে সে হাত জোর করে একবার ক্ষমা চাইবে, যে তার শরীরের ওপর দিয়ে যা গেছে এবং তার সাথে যা হয়েছে তার ক্ষমা তিয়াশা চাইছে। কিন্তু না, তাকে আর কোথাও খুঁজে পেল না তিয়াশা। চারিদিকটা কেমন একটা থমথম করছিল, একটা দম বন্ধ করা পরিবেশ চারিদিকে রয়েছিল। কিন্তু না, সেই অবয়বটিকে আর কোথাও অন্ধকারের মধ্যে তিয়াশা খুঁজে পেল না। হয়তো তার সব কষ্ট লাঘব হয়েছে, সে মুক্তি হয়েছে, সে চলে গেছে তার যেখানে যাওয়ার কথা ছিল। তিয়াশা ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করলো, তার আত্মার শান্তি কামনা করে, এবং ঘরে চলে গেল শুতে। পরের দিন সকালে খুব ভোরবেলা উঠে রাধা মাধবকে প্রণাম করে তিয়াশাটা বেরিয়ে পড়ল আবার শহরের উদ্দেশ্যে। গ্রামকে বিদায় দিয়ে, তার নিজের বাড়িকে, পৈতৃক ভিটেকে বিদায় দিয়ে, এবং আসার সময় সে বলে এলো সে আবারও আসবে, এবার থেকে বারবার সে আসবে। আমার গল্পটি আজকে এখানেই শেষ করলাম। আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। জানাবেন আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো। প্রতিশোধ স্পৃহা এমন একটা জিনিস যা মানুষকে মরেও মরতে দেয় না, মানুষকে বাঁচিয়ে রাখে, মানুষকে জাগিয়ে রাখে, এবং যখন সেই প্রতিশোধের শোধ নিতে পারে তখন সে মুক্ত হয়। এই গল্পের মাধ্যমে এটাই আমি বোঝানোর চেষ্টা করলাম যে এরকম সমাজের অনেক নরখাদক, নরপিশাচ আছে যারা প্রকৃতপক্ষে ভালোভাবে ভালো সেজে ঘুরে বেড়ালেও অনেক মানুষের প্রাণহানির কারণ। আজকের এই পর্বটি আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে প্রথম দেখছেন, কি আর বলবো, সাবস্ক্রাইব করবেন, করে আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকবেন। আর যাওয়ার আগে প্রতিবারের মতো বলে যাই, ঈশ্বর যেমন আছেন তার বিপরীতে প্রেতও বিদ্যমান। আর তাই এমন কোনো কাজ করবেন না বা এমন কিছু নিয়ে ছেলে খেলা করবেন না যেটা আপনাদের জীবন হানি পর্যন্ত ঘটাতে পারে। মনে রাখবেন, এইগুলো নিয়ে ছেলে খেলা করা কিন্তু সাংঘাতিক হতে পারে, মানুষের প্রাণ অবধি চলে যেতে পারে। তাই অকারণে উত্তেজনাবশত এমন কোনো জায়গা যাবেন না বা এমন কোনো কিছুকে ঘাটার চেষ্টা করবেন না যেটা নিয়ে আপনারা একেবারেই বলিল নন। তাহলে আজকে চলি, দেখা হবে পরের আর একটা পডকাস্টে। তাছাড়া ব্লগ আর শর্টস তো আসতেই থাকছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলি।